আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব হেলিক্যাল মোশন অফ দ্য চার্জ পার্টিকেল। ওকে, তো আসলে হেলিক্যাল মোশনটা আমাদের কি, এটা আমাদের জানতে হবে। তো হেলিক্যাল মোশনটা আমরা এটাকেই বলবো যে একটি গতিশীল চার্জ যদি আমাদের চৌম্বক ক্ষেত্রে অবস্থান করে, সেক্ষেত্রে চার্জের গতিপথটা, যেমন চার্জ যখন আমাদের বেগপ্রাপ্ত হবে একটা চৌম্বক ক্ষেত্রের মাঝে, তখন তার গতিপথটা যদি আমাদের হেলিক্সের ন্যায় হয়, সেক্ষেত্রে আমরা ওই গতিটাকে বলবো, দ্যাট ইজ ওই মোশনটাকে বলবো যে আমাদের হেলিক্যাল মোশন অফ দ্য চার্জ পার্টিকেল। তো আসলে আমরা যদি কনফিগারেশন ড্র করি বা ফিগারটা ড্র করি, তাহলে পরে বুঝতে আমাদের সুবিধা হবে যে আমরা এটাকে হেলিক্যাল বলতেছি। ওকে, তো আমি কনফিগারেশন ড্র করব, বুঝবো, ফিল নিব আমরা ফিজিক্সের যে আসলে হেলিক্যালটা আসলে আমাদের কি। তো তোমাদের একটু বলে রাখা ভালো, তোমাদের একটু বলে রাখি, আমাদের এই হেলিক্যাল মোশন অফ দ্য চার্জ পার্টিকেল এটা মোটামুটিভাবে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং করবা তাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে ইনশাল্লাহ। ওকে, তো এখন কোশ্চেনটা হচ্ছে এটাই যে তোমাদের আমি গত কয়েকটা এপিসোডে বারবার এই কথা বলে আসতেছি, এবং গত যে এপিসোডটা ছিল সেখানে আমি বলে আসছি যে একটি চার্জ পার্টিকেল আমাদের একটা চৌম্বক ক্ষেত্রের মাঝে যখন বেগপ্রাপ্ত হবে বা গতিশীল হবে, সে হতে পারে কয়েকটা সিচুয়েশন ভেদে। আমি মোটামুটিভাবে তিনটা সিচুয়েশনকে ক্যাটাগরাইজ করতে পারি, তিনটা সিচুয়েশনে তাকে আমি ক্লাসিফাই করতে পারি। প্রথম নম্বর যে সিচুয়েশনটা, সেটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র এবং আমাদের চার্জ পার্টিকেলের যে বেগটা, সেই বেগটা থাকবে পরস্পর সাপেক্ষে কি বলতো, পারপেন্ডিকুলার অবস্থায়। তার মানে ভি ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা, সে কোণটা হবে আমাদের 90 ডিগ্রিস। তো আমাদের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হয়, আমরা গতদিন খেয়াল করছিলাম মধ্যবর্তী কোণ যখন আমাদের ভি ভেক্টর এবং বি ভেক্টর অর্থাৎ চার্জের বেগ এবং চৌম্বক ক্ষেত্রের যে কোণটা, এই কোণটা যখন আমাদের 90 ডিগ্রি হয়, দ্যাট ইজ তারা যখন আমাদের মিউচুয়ালি পারপেন্ডিকুলারভাবে অবস্থান করে, সেক্ষেত্রে আমাদের ওই চার্জের যে বেগটা হয়, দ্যাট ইজ ওই চার্জের যে মোশনটা হয়, সেই মোশনটা হয় আমাদের সার্কুলারভাবে। কেমনভাবে বলতো? সার্কুলার বা বৃত্তীয়। ওকে, বৃত্তীয় গতি। কেমন গতি, কেমন মোশন? সার্কুলার মোশন। এখন যদি আমাদের এমনটা হয় যেটি চার্জ পার্টিকেল আমাদের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে আমাদের পারপেন্ডিকুলারভাবে অবস্থান না করে বা পারপেন্ডিকুলারভাবে বেগপ্রাপ্ত না হয়ে, সে আমাদের প্যারালালিভাবে বেগপ্রাপ্ত হচ্ছে, মানে সমান্তরালে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র যেদিকে আমাদের চার্জ পার্টিকেলের বেগটা হবে আমাদের সেই একই দিকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সমান্তরালে বেগপ্রাপ্ত হচ্ছে। আর সমান্তরালে যদি বেগপ্রাপ্ত হয়, তাহলে ওই চার্জ পার্টিকেলের উপর কোনো পরিমাণ চৌম্বকীয় বলেই কাজ করে না। তার মানে সেক্ষেত্রে আমাদের চার্জ পার্টিকেলের যে দিকটা হয় বা চার্জ পার্টিকেলের যে বেগের যে ধরনটা হয়, সেই ধরনটা হয় আমাদের লিনিয়ার মোশন। কেমন মোশন বলতো? লিনিয়ার মোশন। তো আমরা একটু বাস্তবিকভাবে একটু ফিল করে আগে দেখি আসলে আমাদের কি হয়। তো আমরা গতদিন বলছিলাম যে আমরা যদি মনে করে নেই যে আমাদের চৌম্বক ক্ষেত্র হচ্ছে আমাদের এটা, খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। ওকে, এটাকে রিপ্রেজেন্ট করতেছি বি দ্বারা, চৌম্বক ক্ষেত্র বি। আর আমরা যদি বলি যে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে আমি একটা চার্জ পার্টিকেলকে পারপেন্ডিকুলারভাবে অবস্থায় বা পারপেন্ডিকুলার অবস্থা আমি বেগ প্রাপ্ত করবো, দ্যাট ইজ কিউ পরিমাণ চার্জকে আমি যদি ভি বেগে প্রেরণ করি, কেমনভাবে বলতো? চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কেমনভাবে আমি 90 ডিগ্রি কোণ করে প্রেরণ করি। অর্থাৎ আমাদের যদি এই সিচুয়েশনে আমাদের থিটার মানটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে ভাই আমাদের এই ক্ষেত্রে চৌম্বকীয় যে বলটা থাকবে, সে বলটা হবে, আমরা জানি চৌম্বকীয় বলটা হচ্ছে আমাদের কিউ ভি বি, কি বলতো, আমাদের সাইন থিটা। ওকে, আমরা যেহেতু জানি যে এফ এম ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, সেখান থেকে আমাদের কিউ ভি বি কি বলতো, সাইন থিটা, শুধু মান নিয়ে বিবেচনা করতেছি। সো আমাদের এখানে থিটার মানটা 90 ডিগ্রি, তো আমি বলতে পারি যে আমাদের ম্যাগনেটিক ফোর্সটা হবে আমাদের কিউ ভি কি বলতো, আমাদের বি। তো এখন একটু খেয়াল করে, গতদিন তোমাদের বলছিলাম যে আমাদের এখানে যদি এমনটা হয় যে চৌম্বক ক্ষেত্র আমাদের অবস্থান করতেছে যেদিকে, বাট চার্জ পার্টিকেল আমাদের বেগ প্রাপ্ত হচ্ছে তার কোন দিকে বলতো? পারপেন্ডিকুলারভাবে, সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে এই সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের যে চার্জের যে বেগটা হবে, মানে চার্জের যে বেগের যে ধরনটা হবে, সেটা হবে আমাদের সার্কুলার। কেমন হবে বলতো? সার্কুলার বা বৃত্তীয়, তাই কি না? হ্যাঁ, তাই। তার মানে আমাদের চার্জ পার্টিকেলটা এভাবে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। অর্থাৎ এই চার্জ পার্টিকেলটা আমি যদি একটু দেখাই তোমাদের এভাবে, যে আমাদের এই চার্জ পার্টিকেলটা ঘুরতে থাকবে কেমনভাবে বলতো? বৃত্তাকারভাবে। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। এবার যদি আমাদের এমনটা হয় যে আমাদের থিটার ভ্যালুটা আমাদের 0 ডিগ্রি, কত ডিগ্রি বলতো? 0 ডিগ্রি। থিটার ভ্যালু যদি আমাদের 0 ডিগ্রি হয় অথবা আমাদের 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমাদের কেমন হবে সিচুয়েশনটা? তো আমি বলতে পারি যে আমাদের থিটার ভ্যালু 0 ডিগ্রি হওয়া কথার অর্থটা হচ্ছে আমাদের যদি এমনটা হয়ে যায় যে আমাদের বি ভেক্টর কাজ করতেছে, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে আমাদের এই দিক বরাবর, আর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে আমাদের যে চার্জ পার্টিকেলটা থাকবে, সেই চার্জ পার্টিকেল ধরলাম আমি কি পরিমাণ চার্জ কত বেগে প্রাপ্ত করলাম? ভি বেগে প্রাপ্ত করলাম। তাহলে বলতে হবে আমাদের এখানে আমাদের ম্যাগনেটিক ফোর্স কতটুকু, সেটা বলতে হবে। তো আমি বলতেই পারি যে আমাদের এক্ষেত্রে যেহেতু থিটার মানটা 0 ডিগ্রি, দ্যাটস ওয়াই আমাদের ম্যাগনেটিক ফোর্সের মানটা হবে আমাদের 0। তাহলে আমি কি বলতে পারি না যে ভাইয়া আমাদের এই ক্ষেত্রে, এই সিচুয়েশনের ক্ষেত্রে যদি আমি একটা পার্টিকেলকে ভি বেগে প্রাপ্ত করি, তাহলে আমাদের এক্ষেত্রে যে বেগের যে আমাদের
কোয়ালিটিটা হবে বা যে বেগটা পাবো সে বেগটা পাবো আমি লিনিয়ার বেগ বা লিনিয়ার মোশন। কেমন পাবো বলো তো? লিনিয়ার মোশন বা রৈখিক বেগ। এখানে পাচ্ছি আমি রৈখিক বেগ। যখন আমাদের থিটার ভ্যালু 0 তখন আমি পাচ্ছি রৈখিক বেগ, আর যখন আমাদের থিটার ভ্যালু 90 ডিগ্রি তখন আমি পাচ্ছি কেমন বেগ বলো তো? বৃত্তীয়। ওকে, বা যেটাকে আমরা বলতেছি কৌণিক। এখন কোশ্চেনটা হচ্ছে, যদি আমাদের এমনটা হয়ে যায় যে আমাদের থিটার ভ্যালু না 90 না থিটার ভ্যালু আমাদের না 0 ডিগ্রি, এমন হয়ে যায় যে থিটার ভ্যালুটা, খেয়াল করে দেখো, আমাদের যদি থিটার ভ্যালুটা না হয় আমাদের 90, যেমন থিটার ভ্যালুটা যদি আমাদের না হয় 90 ডিগ্রি এবং থিটার ভ্যালু যদি আমাদের না হয় কত ডিগ্রি বলতো? 0 ডিগ্রি, তাহলে থিটার মানটা যদি আমাদের এমনটা হয়ে যায়, সাপোজ ধরলাম যে আমাদের থিটার মানটা আমাদের 30 ডিগ্রি, সেক্ষেত্রে ওই চার্জ পার্টিকেলে আমাদের অবস্থাটা কেমন হবে এইটা আমাদের দেখতে হবে। ওকে, দেখি তো আমাদের সেক্ষেত্রে আমাদের কেমন হয় আমাদের চার্জ পার্টিকেলের মানটা। তো আমরা বলতেছি যে থিটার মানটা যদি আমাদের 90 অথবা 0 ডিগ্রি না হয়, দ্যাট ইজ এখানে ধরে ফেলছি আমরা 30 ডিগ্রি, তো আমরা যে কোনো একটা মানটা কনসিডার করে নিব এখন, পরে সমস্যা নেই। তো আমরা কাজ করে ফেলি। কীরকম কাজ দেখো তো, আমরা বলতেছি আমাদের চৌম্বক ক্ষেত্র, দেখো আমি চৌম্বক ক্ষেত্র বললাম আমাদের এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র কাজ করতেছে, আর আমাদের যে চার্জ পার্টিকেলটা বেগপ্রাপ্ত হবে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সেটা হচ্ছে আমাদের এবার, খেয়াল করে দেখো, এবার কিন্তু আমাদের চার্জ পার্টিকেলটা বেগপ্রাপ্ত হচ্ছে, ভি বেগে প্রাপ্ত হচ্ছে কতটুকু পরিমাণ চার্জ, কিউ পরিমাণ চার্জ, এবার কতটুকু কোণে, এবার 90 ডিগ্রি কোণ না, কিন্তু আমি ধরলাম যে কোণের মানটা হচ্ছে আমাদের থিটা। তার মানে মেনশন করে দিতে হবে তোমাকে যে থিটার মানটা অবভিয়াসলি আমাদের এখানে কত নয় বলো তো? না নয় আমাদের 90, না নয় আমাদের কত বলো তো? 0 ডিগ্রি। তো এখন আমাদের সেক্ষেত্রে কেমন হবে তোমরা বুঝতেই পারতেছো যে আমাদের এখানে বেগ ভেক্টরটা আমাদের যেহেতু বি এর সঙ্গে থিটা কোণ উৎপন্ন করছে, তার মানে আমি বলতেই পারি যে আমাদের এই দিক বরাবর, খেয়াল করে দেখো, এই দিক বরাবর যার সঙ্গে থিটা কোণ উৎপন্ন করলো সেই দিক বরাবর বেগের একটা কম্পোনেন্ট থাকবে বা একটা উপাংশ থাকবে যার মানটা হবে আমাদের ভি কস কি বলতো আমাদের থিটা। ওকে, আরেকটা আমাদের কম্পোনেন্ট থাকবে কি বরাবর বলতো? তার উলম্ব বরাবর, যার মানটা হবে কিনা আমাদের কতটুকু বলতো? ভি সাইন কি বলতো আমাদের থিটা। খেয়াল করে দেখো এখানে আমাদের ভি কস থিটা কার দিক বরাবর? দেখো আমাদের এখানে ভি কস থিটা, ভালোভাবে বোঝো আগে, আমাদের এই কম্পোনেন্ট, এটাকে আমরা বলতেছি, খেয়াল করে দেখো, এইটাকে আমরা বলতেছি অনুভূমিক উপাংশ। ওকে, আমাদের এই কম্পোনেন্টটা ভি কস থিটা বি এর সঙ্গে কেমনভাবে অবস্থান করতেছে বলতো? সমান্তরালে। কেমনভাবে? সমান্তরালে। আর এখানে আমাদের ভি সাইন থিটা বি এর সঙ্গে কেমনভাবে অবস্থান করতেছে বা কেমনভাবে কাজ করতেছে বলতো? পারপেন্ডিকুলার ভাবে। তারপর আমি কি বলতে পারি না যে আমাদের ভি কস থিটা এবং বি এর মধ্যবর্তী যে কোণটা, সেই কোণটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। ভালোভাবে বোঝো, এবার কিন্তু থিটা না কিন্তু, অথবা ভি না, এবার একটা কম্পোনেন্ট নিচ্ছি যে কম্পোনেন্টটা হচ্ছে আমাদের ভি কস থিটা, এই সম্পূর্ণ মানটা, মান তো এটা, হ্যাঁ, এই মানটা শুধু কাজ করতেছে কোন অক্ষ বরাবর? কোন দিক বরাবর? বি এর দিক বরাবর। তাহলে আমি বলতে পারি না ভি কস থিটা এবং বি এর মধ্যবর্তী যে কোণটা, সেই কোণটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, কারণ তারা কি করতেছে? যে ভাই সমান্তরালে কাজ করতেছে। বাট এখানে বি এবং ভি সাইন থিটা এদের যে মধ্যবর্তী কোণটা, অর্থাৎ এরা যে কাজ করতেছে কেমনভাবে বলতো? পারপেন্ডিকুলার ভাবে। তাহলে আমি কি বলতে পারি না যে ভাই আমাদের এই দুটো, খেয়াল করে দেখো, এই উপাংশ এবং এই উপাংশ মিলে আমাদের একটা তৈরি করবে লিনিয়ার। ওকে, এই দুটো উপাংশ মিলে আমাদের যে চার্জ পার্টিকেলটার বেগটা হবে বা যে মোশনটা হবে, সেই মোশনটা হবে আমাদের লিনিয়ার মোশন। আর এখানে এই উপাংশ, দেখো আমাদের চার্জ পার্টিকেলের বেগের এই উপাংশ এবং আমাদের এই চৌম্বক ক্ষেত্রের এইটা মিলে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র এবং চার্জের এই উপাংশ মিলে আমাদের যেটা তৈরি করবে সেটা হবে আমাদের কেমন মতো? বৃত্তীয় বা সার্কুলার। খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের চার্জ পার্টিকেলের উপর থিটা কোণে তাকে প্রেরণ করার জন্য চার্জ পার্টিকেলের উপর দুইটা কিন্তু আমি মোশন পাচ্ছি। একটা হচ্ছে আমাদের লিনিয়ার মোশন, আরটা হচ্ছে আমাদের কি বলতো? বৃত্তীয় মোশন, যেটাকে আমরা বলতেছি সার্কুলার মোশন। তো এখন একটা চার্জ পার্টিকেলের উপর একই সঙ্গে লিনিয়ার মোশন এবং সার্কুলার মোশন যদি প্রেজেন্ট থাকে, তাহলে চার্জ পার্টিকেলের অবস্থাটা কেমন হবে? সে কিভাবে চলবে? কোশ্চেন হচ্ছে এটা, কিভাবে চলবে? শুধুমাত্র লিনিয়ার মোশন নিয়ে নাকি শুধুমাত্র সার্কুলার মোশন নিয়ে? অ্যান্সারটা হচ্ছে এটাই যে ওই চার্জ পার্টিকেলটা আমাদের একই সঙ্গে লিনিয়ার মোশনেও থাকবে, একই সঙ্গে আমাদের থাকবে কি বলতো? সেই সার্কুলার মোশনও। কিভাবে? যদি কোনো চার্জ পার্টিকেলের উপর একই সঙ্গে লিনিয়ার মোশন এবং সার্কুলার মোশন উপস্থিত থাকে, সেক্ষেত্রে ওই চার্জ পার্টিকেলটা একটা হেলিক্সের ন্যায় গতিপথ তৈরি করে, যেটাকে আমরা বলতেছি হেলিক্যাল মোশন। ওই পুরো গতিটাকে বলতেছি হেলিক্যাল মোশন অফ দ্য চার্জ পার্টিকেল। এখন মনে হয় ক্লিয়ার তুমি? ওকে, তাহলে দেখো আসলে কিভাবে কাজটা করে। তো আমরা বলতে পারতেছি যে ভি কস থিটা এবং বিটা এটা তৈরি করবে আমাদের লিনিয়ার মোশন। এখানে লিখে নেই লিনিয়ার কি বলতো আমাদের মোশন। ওকে, এটা তৈরি করবে আমাদের লিনিয়ার মোশন। আর ভি সাইন থিটা আর বিটা এটা তৈরি করবে, যেহেতু আমাদের খেয়াল করতেছি আমরা এখানে, খেয়াল করে দেখো, আমাদের যদি বেগ এবং বি, অর্থাৎ চার্জ পার্টিকেলের বেগের মান এবং চৌম্বক ক্ষেত্র যদি আমাদের পরস্পর সাপেক্ষে কেমন থাকে? পারপেন্ডিকুলার অবস্থা থাকে, তাহলে তৈরি করে কেমন বলতো? বৃত্তীয় গতি। তার মানে এইটা এবং এইটা এরা পরস্পর সাপেক্ষে 90 ডিগ্রি কোণ বরাবর আছে, দ্যাটস ওয়াই এরা আমাদের
তৈরি করবে যেটা চার্জ পার্টিকেলটাকে, সেটা করবে আমাদের কেমন বলতো সার্কুলার। তার মানে এটা তৈরি করবে আমাদের সার্কুলার কি বলতো আমাদের মোশন। ওকে, তাহলে আমরা বলতে পারতেছি যে আমাদের এই সিচুয়েশনে যখন আমাদের থিটার মানটা 90 না, থিটার মানটা আমাদের 90 ডিগ্রি না, থিটার মানটা আমাদের 0 ডিগ্রি, সেক্ষেত্রে ওই চার্জ পার্টিকেলের উপর দুইটা মোশনে আমাদের উপস্থিত থাকবে। একটা মোশন হচ্ছে আমাদের লিনিয়ার, একটা হচ্ছে আমাদের সার্কুলার। তো লিনিয়ার সার্কুলার মিলে যে মোশনটা তৈরি করবে তাকে আমরা বলি হেলিক্যাল মোশন অফ দ্য চার্জ পার্টিকেল। ওকে, তাহলে আমাদের হেলিক্যাল মোশনটা আসলে কীরকম হয় এটা আমাদের দেখতে হবে। ওকে, তো আমি এক কাজ করে ফেলি। কীরকম কাজ? আমি এতটুকু মিশাই দিই, কোনো সমস্যা না, কোনো সমস্যা হবে না। তো আমাদের হেলিক্যাল মোশনটা আসলে আমাদের কি হয় এটা আমরা একটু খেয়াল করে দেখি। ওকে, তো আমরা এক কাজ করে ফেললি। কীরকম কাজ? এখানে আমরা ড্র করে নেই। ওকে, আমি এটা দ্বারা বোঝাচ্ছি, খেয়াল করে দেখো, আমি একটু বড় করে নেই, তাহলে পরে আমাদের বুঝতে পারে সুবিধা হবে। ওকে, আমি এইসব দ্বারা বোঝাচ্ছি আমাদের চৌম্বক ক্ষেত্র। ওকে, এই দিক বরাবর আমাদের চৌম্বক ক্ষেত্রগুলো কাজ করতেছে। এই তো আমাদের এখানে কাজ করতেছে কি ক্ষেত্র বলবেন বলতো? চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র। আর আমাদের এবার একটু খেয়াল করে দেখো, আর আমাদের এবার চার্জ পার্টিকেলটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে সে যাত্রা আরম্ভ করতেছে। এই তো ওকে, এই তো ধরে নাও যে আমাদের এখানে যে কোণটা দেখো, আমাদের এখানে যে কোণটা, সেই কোণটা হচ্ছে আমাদের থিটা। ওকে, কিউ পরিমাণ চার্জ ভি বেগে প্রাপ্ত করতেছি আমি থিটা কোণ বরাবর। কার সঙ্গে থিটা কোণ বরাবর বলতো? বি এর সঙ্গে থিটা কোণ বরাবর। তাহলে আমাদের এই চার্জ পার্টিকেলটা কেমনভাবে যাবে? আমি বুঝতে পারতেছি এখানে আমি কম্পোনেন্ট পাবো কয়টা বলতো? দুইটা। একটা হচ্ছে আমাদের এই দিক বরাবর কম্পোনেন্ট থাকবে, যার মানটা ভি, আর একটা কম্পোনেন্ট পাবো এই দিক বরাবর, যার মানটা হবে আমাদের ভি কস থিটা, আর একটা থাকবে আমাদের উলম্ব বরাবর, যার মানটা হবে আমাদের ভি সাইন কি বলতো আমাদের থিটা। এখন কোশ্চেনটা হচ্ছে ভি সাইন থিটা তো আমাদের করবে সার্কুলার পথটা, তার মোশনটা হবে সার্কুলার। আর ভি কস থিটা কি করবে? একই সঙ্গে যেহেতু ভি সাইন, একই সঙ্গে আবার কি বলতো ভি কস, তবে ভি সাইনটা সার্কুলার আর ভি কসটা লিনিয়ার। কোন দিকে লিনিয়ার বলতে কোন দিকে নিয়ে যাবে? সামনের দিকে নিয়ে যাবে। তাহলে আমাদের গতিপথটা কেমন হবে? যে ভাই বৃত্তীয় হবে। গতিপথটা কেমন হবে? যে ভাই ভি সাইন থিটা কি করবে? সার্কুলার। এই যে খেয়াল করে দেখো, ভি সাইন থিটা সার্কুলার, এই সার্কুলার। আর আমাদের ভি কস থিটা কি বলতো? লিনিয়ার। তাহলে সার্কুলার আবার লিনিয়ার, তাহলে হাতটা আমার কোন দিকে যাবে? সার্কুলার আবার লিনিয়ার। এই তো এই তো এই তো এই তো, কি বুঝতে পারছো কি না? বুঝনি মনে এখনো? হাতটা আমার এখানে আছে, এইভাবেই ঘুরতেছে, তাহলে বৃত্তীয়। সামনের দিকে গেলে পরে কেমন হবে? লিনিয়ার। একই সঙ্গে লিনিয়ার আবার একই সঙ্গে কি বলতো? সার্কুলার। দ্যাট ইজ এ লিনিয়ার, দ্যাট ইজ কম্বিনেশন অফ দ্য লিনিয়ার অ্যান্ড সার্কুলার, দ্যাট ইজ এটাকে আমরা বলতেছি হেলিক্যাল। কোনো সমস্যা না? কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এখানে কেমন হবে? এখানে যে গতিপথটা হবে সেটা হবে আমাদের এই বরাবর। খেয়াল করে দেখো, একটু ছোটো করে এটাকে। এখানে যে আমাদের গতিপথটা হবে সেটা হবে দেখতে মোটামুটিভাবে এইভাবে। খেয়াল করে দেখো, এটা হবে আমাদের মোটামুটিভাবে, এই তো আমাদের মোটামুটিভাবে এটা দেখতে হবে এই রকম। ওকে, এই 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 কি কনফিউশন লাগতেছে নাকি? না, কনফিউশন লাগতেছে। এইটা হচ্ছে আমাদের হেলিক্যাল পথ। ওকে, এটা হবে আমাদের হেলিক্যাল পথ অফ দ্য চার্জ পার্টিকেল। যদি কোনো চার্জ পার্টিকেল আমাদের 90 ডিগ্রি বরাবর বেগপ্রাপ্ত না হয় অথবা সমান্তরালে বেগপ্রাপ্ত না হয়, সেক্ষেত্রে আমাদের চার্জ পার্টিকেলের যে আমাদের সিচুয়েশনটা হবে, সেই সিচুয়েশনটা হবে আমাদের এইটা, দ্যাট ইজ হেলিক্যাল মোশনে। ওকে, তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, হেলিক্যাল মোশনে দুইটা কিন্তু আমাদের চার্জের আমাদের মোশন থাকতেছে। একটা থাকতেছে আমাদের সার্কুলার, আরেকটা থাকতেছে আমাদের কি বলতো লিনিয়ার। তো আমরা জানি যদি কোনো চার্জ পার্টিকেল আমাদের সার্কুলার ওয়েতে পরিভ্রমণ করে, সেক্ষেত্রে তার একটা টাইম পিরিয়ড পাওয়া যাবে, তারপর সেক্ষেত্রে তার একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে, সেক্ষেত্রে তার একটা কী পাওয়া যাবে বলতো? সেই ভেলোসিটি পাওয়া যাবে। তো বুঝতেই পারতেছো, সেগুলো আমাদের কী করতে হবে বলতো? বের করতে হবে আগের এপিসোডের মতো। তো একটু তোমাদের মেনশন করে দেই, একটু খেয়াল করে দেখো, আমাদের হেলিক্যাল পথে আমাদের এই পয়েন্ট এবং এই পয়েন্টের বা এই পয়েন্টের অর্থাৎ এই যে আমাদের এই পয়েন্ট এবং এই পয়েন্টে যে আমাদের কর্নার থাকবে, সেই কর্নার কিন্তু আমাদের দশা। ওকে, দশা বা ফেজ, এটা কিন্তু আমাদের সেম। কীভাবে সেম? খেয়াল করে দেখো, এই পয়েন্টে যখন আমাদের চার্জটা থাকবে তখন তার দশা কোন দিকে হবে বলতো? এই যে এখান থেকে এসে আবার কোন দিকে? এখানে কোন দিকে বলতো? উপর দিকে। এখানে কোন দিকে বলতো? এখান থেকে এসে কোন দিকে বলতো? উপর দিকে। তাহলে আমি বলতে পারি না এইটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট হচ্ছে আমাদের সেম ফেজ বা সমদশা সম্পন্ন দুটো পয়েন্ট। তাহলে আমরা বলি এটাকে যে আমাদের পরপর দুটি সমদশা সম্পন্ন যে কণাগুলো থাকবে বা পয়েন্টগুলো থাকবে, সে পয়েন্টের যে মধ্যবর্তী দূরত্বটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের পিস। কি বলি আমরা এটাকে? পিস। তাহলে আমি বলতেছি এতটুকু ডিস্টেন্স। ওকে, এতটুকু বলতেছি আমরা ডিস্টেন্স। এই ডিস্টেন্সটাকে বলতেছি আমরা কি বলতো? আমাদের পিস। ওকে,
এই পিসটা হবে যেহেতু পিস ওয়ান কাইন্ড অফ ডিস্টেন্স, সো আমি বলতে পারি যে ডিস্টেন্সকে যদি আমি বলতাম সমবেগের ক্ষেত্রে আমরা জানি এস সমান কি টি বলতো ভি টি। তো আমাদের আসলে এখানে যে পিস বের করার জন্য যে ইকুয়েশনটা মানে সূত্রটা চলে আসবে সেটা চলে আসবে আমাদের যে পিস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি ইন্টু কি বলতো আমাদের টি, যেখানে ভিটা হচ্ছে আমাদের বুঝতে পারতেছো ভেলোসিটি আর টিটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। তো আসলে খেয়াল করে দেখো আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ অনুভূমিকভাবে আগানোর জন্য আমাদের কোন বেগটা দায়ী? আমাদের উলম্ব বরাবর যে বেগটা আছে এই বেগটা হচ্ছে আমাদের সার্কুলারভাবে আমাদের যে চার্জ পার্টিকেল থাকবে তাকে ঘোরানোর জন্য দায়ী। আর আমাদের যে অনুভূমিক বরাবর যে উপাংশ থাকতেছে দ্যাট ইজ ভি কস থিটা, এটা কিন্তু কি করবো বলতো সামনের দিকে আগায় নিয়ে যাবে। সো আমি বলতে পারি যে আমাদের এখানে যে ভিটা সেটা হবে আমাদের ভি কস থিটা, আর টাইম পিরিয়ডটা কিসের জন্য বলতো সেই সার্কুলারভাবে ঘোরার জন্য টাইম পিরিয়ডটা। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। তাহলে আমি বলতে পারি যে আমাদের পিস যেটা আমরা যদি পিসকে আমরা এক্স মনে করে নিতাম যে আমাদের এক্সটা হচ্ছে পিস, তাহলে বলতাম যে আমাদের এখানে ভিটা হবে আমাদের ভি কস থিটা, ওকে ভি কস থিটা, এবং টাইমটা আমাদের বের করতে হবে। তো আমরা টাইমটা বের করে নিই। তো আমরা কি বলতে পারি বলতো যে আমাদের এখানে বৃত্তীয় দেখো বৃত্তাকার গতির জন্য কোনটা দায়ী বলতো ভি কস নাকি ভি সাইন? অবভিয়াসলি ভি সাইন। তাহলে আমরা আগের পূর্বের এপিসোডের মতো আমরা বলতে পারি বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা বলতে পারি না যে আমাদের ম্যাগনেটিক ফোর্সটা আসলে যোগান দিবে আমাদের কেন্দ্রমুখী বলকে বা সেন্ট্রিপিটাল ফোর্সকে। তো আমরা জানি আমাদের এখানে এফএম যেটা হবে সেটা হবে আমাদের কিউভিবি, আগের বার ছিল শুধুমাত্র কিউভিবি, বাট এবার কি বলতো কিউভিবি সাইন থিটা। কেন আগের বার কিউভিবি ছিল? যে ভাই আমাদের থিটার মানটা আমরা 90 ডিগ্রি ধরছিলাম, ওকে এবার কিন্তু আমাদের থিটার মানটা না 90 না 0 ডিগ্রি। তাহলে আমাদের এখানে থাকতেছে সেন্ট্রিপিটাল ফোর্স যাকে আমরা বলতেছি এম ভি স্কোয়ার ডিভাইড বাই কি বলতো আমাদের আর। বাট এবার যে আমাদের ভি যেটা সেটা কিন্তু শুধুমাত্র ভি না, এবার কিন্তু ভি এর যে মানটা সে মানটা হচ্ছে আমাদের ভি সাইন থিটা। তার মানে আমাদের বৃত্তীয় গতি তৈরি করার জন্য যে আমাদের বেগটা লাগতেছে সেটা লাগতেছে আমাদের ভি সাইন থিটা। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে ভি স্কোয়ার শুধুমাত্র না, এখানে হবে আমাদের ভি স্কোয়ার সাইন স্কোয়ার কি বলতো আমাদের থিটা। বুঝো নাই? ওই যে ভি স্কোয়ার দিলাম, ভি স্কোয়ার বলতে আমাদের এখানে কত বলো তো ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ওকে তার মানে ভি সাইন থিটা তারপর অল স্কোয়ার, তার মানে বলতে পারি ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ওকে কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। এবারে কাজ করি এখান থেকে আমি মনে হয় বলতে পারি এই ভি সাইন থিটা এখানকার একটা ভি সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে গেলে তবুও একটা আমাদের ভি সাইন থিটা থাকে, এখানে কিন্তু আমাদের এক্সট্রা করে ভি সাইন থিটা তবুও থেকে যায়। তো আমরা এখান থেকে বের করব যেটা সেটা আমরা বের করব সাধারণত আমরা কাজ করে ফেলি, আমরা ভির মানটা বের করে ফেলি, পারবো কি না? অথবা আমরা আর এর মানটা বের করবো কতটুকু ব্যাসার্ধ কেন্দ্র করে সে ঘুরতেছে, পারবা কি না? হ্যাঁ পারবো। আচ্ছা তাহলে আমাদের এখানে আর এর মানটা কতটুকু আসে দেখি তো আগে খেয়াল করে, যে ভাই আমাদের আর ইজ ইকুয়াল টু হবে আমাদের এম ভি সাইন থিটা ডিভাইডেড বাই এখানে থাকতেছে আমাদের অবশিষ্ট কি বলতো কিউ বি। কোনো সমস্যা আছে নাকি? না কোনো সমস্যা নেই। দেখো যতই আমাদের থিটার ভ্যালু যদি আমাদের 90 ডিগ্রি না হয় এবং 0 ডিগ্রি না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাসার্ধটা বা রেডিয়াসটা সেই রেডিয়াসটা কিন্তু আমাদের এতটুকু হবে। এই ইকুয়েশন ফেলাই দিব আমি, রেডিয়াসের অ্যান্সারটা আমাদের বের হয়ে যাবে। তো আমরা এখান থেকে মনে হয় বলতে পারি যে ভাই এক কাজ করেন তো কীরকম কাজ, এটা এতটুকু মিশাই দিই আমি একটু। তো আমরা এবার যদি এক কাজ করি যে আমরা ভি এর মানটা বের করব, ওকে আমাদের ভেলোসিটিটা আমাদের কতটুকু হবে এটা আমরা বের করব। তাহলে ভেলোসিটি আমরা কেমনে বের করব, যে ভাই আমি এখান থেকে বলতেই পারি যে আমাদের এখানে ভেলোসিটি অর্থাৎ আমাদের এখানে, ওকে তাহলে আমি এখানে কী ছিল আমাদের কিউবি, দেখো এখানে শুধুমাত্র কিউবি ইজ ইকুয়াল টু আর এখানে থাকতেছে আমাদের কতটুকু বলো তো, যে আমাদের থাকতেছে আমাদের এম ভি সাইন থিটা ডিভাইডেড বাই কী বলো তো আমাদের এখানে শুধুমাত্র আর। তো আসলে আমাদের বের করার দরকার হবে আমাদের ভিটা, তাহলে কী করবো আমি ভি ইজ ইকুয়াল টু আমি লিখবো এখানে কী বলো তো কিউ বি আর ডিভাইডেড বাই আমাদের এখানে থাকতেছে সেটা থাকতেছে আমাদের এম কি বলতো আমাদের সাইন থিটা, তাই কি না? হ্যাঁ তো তাই, কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। তো আমরা কাজ করে ফেলি, কীরকম কাজ? আমাদের যেহেতু বের করতে হবে টাইম পিরিয়ডটা, ওকে আমাদের টাইম পিরিয়ডটা দরকার। আমাদের অনেক সময় যদি চায় যে আমাদের হেলিক্যাল মোশনের ক্ষেত্রে তার রৈখিক বেগের মানটা কতটুকু হবে এটা বের করো, তাহলে আমাদের এই ইকুয়েশন দিয়ে কিন্তু বের করতে হবে, যেখানে থিটাটা হচ্ছে কতটুকু বেগে তুমি চুম্বকের সঙ্গে কত বেগে ছুটতেছো, ওইটা হচ্ছে আমাদের থিটা, কত বেগে না কত কোণে ছুটতেছো সেটা হচ্ছে আমাদের কোনটা অর্থাৎ থিটাটা। তো আমরা এখান থেকে বলতে পারি যে আমরা জানি, আমরা কি জানি বলতো, আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু কী বলতো ভি সমান ওমেগা আর। কোনো সমস্যা আছে নাকি? না কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে বের করবো যেটা সেটা হচ্ছে আমাদের ওমেগাটা, ওকে তো ওমেগা ইজ ইকুয়াল টু চলে আসবে আমাদের ভি ডিভাইড বাই আর। তো আমরা ভি এর মান আমরা জানি, এই তো আমাদের ভি চলে আসছে, তার মানে আমাদের ভি এর মান হচ্ছে আমাদের এটা, আর তার সঙ্গে ভাগ কত কী দ্বারা বলতো আর দ্বারা। তো আমরা আমি বলতেই পারি যে আমাদের এখানকার আর আমাদের ক্যান্সেল আউট থাকবে শুধুমাত্র এখানে কত বলতো কিউবি ডিভাইড বাই এম কী বলতো আমাদের সাইন কী বলতো আমাদের থিটা। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। এই তো তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে আমাদের ওমেগা ইজ ইকুয়াল টু হবে কিউবি ডিভাইডেড বাই কী বলতো এম সাইন কী বলতো আমাদের থিটা, ওকে। তো আমাদের এখান থেকে ওমেগার মান বের হয়ে গেছে। তো আমরা দেখো তো বের করতে পারবো কি না সেই ভি এর মান টি এর মানটা। তো আমরা কি জানি ওমেগা সমান আমরা কি জানি টোয়াইস ওয়াই বাই কী বলতো আমাদের টি, ওকে
ইজ ইকুয়াল টু হবে কত বলতো কিউ বি ডিভাইড বাই এম, এখানে কী বলতো আমাদের সাইন থিটা। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে বলা যায় না যে আমাদের এখান থেকে টি ইজ ইকুয়াল টু হবে আমাদের কতটুকু হবে টোয়াইস বাই এম, এখানে হবে আমাদের সাইন থিটা ডিভাইড বাই কী বলতো কিউ বি। এই তো আমাদের টাইম পিরিয়ড বের হয়ে গেছে। তো তুমি বুঝতে পারতেছো টাইম পিরিয়ড বের হয়ে গেছে। এখান থেকে তোমাকে যদি সেই ফ্রিকোয়েন্সি বের করতে বলে বা কম্পাঙ্ক বের করতে বলে, সেক্ষেত্রে বের করতে পারবা কিনা? হ্যাঁ, এন এর মানটা বের করতে পারবা কিনা? পারবা তো। কারণটা কি? আমরা জানি এন ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই কী বলতো আমাদের এই যে 1 বাই কত বলতো টি। তো বের করে দিবা। বের করতে পারবা কিনা? হ্যাঁ পারবা। কারণ কি এখানে আমাদের এন এর যে ভ্যালুটা আসবে সেটা আসবে আমাদের জাস্ট ইনভার্স হয়ে যাবে, রিভার্স যেটা হবে, অর্থাৎ কিউ বি ডিভাইডেড বাই এখানে কত হবে টোয়াইস বাই এম কী বলতো আমাদের সাইন কী বলতো আমাদের থিটা। এই তো আমাদের এন এর ভ্যালু কিন্তু বের হয়ে গেছে। এখন যেটা আমাদের লাগতেছে, ঠিক আছে কিনা? হ্যাঁ, কিউ বি ডিভাইড বাই টোয়াইস বাই এম সাইন থিটা। এখন আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে পিস বের করাটা। ওকে, আমি এখানে পিসটা আমাদের ইনকমপ্লিট অবস্থা আছে। তো আমি এখান থেকে বলতেই পারি যে আমাদের পিক্স আমরা হচ্ছিলাম এক্স ইজ ইকুয়াল টু এখানে আমাদের ভি কস থিটা, আর এখানে যে টিটা অর্থাৎ টাইম পিরিয়ডটা, এখানে আমাদের টাইম পিরিয়ডের মান কত এই তো বের করে ফেলছি। বসাই দাও তো এখানে কতটুকু আসে, বলতে পারি না যে আমাদের ভিটা হচ্ছে আমাদের ভি কস থিটা ইন্টু টাইম পিরিয়ডটা হচ্ছে আমাদের ইন্টু টাইম পিরিয়ড। এই তো বসাই দিই কতটুকু হবে টোয়াইস বাই এম। ওকে, আর এখানে কী বলতো সাইন থিটা ডিভাইডেড বাই এখানে কী বলতো আমাদের কিউ বি, তাই কি না? হ্যাঁ তাই। তার মানে এতটুকু হচ্ছে আমাদের কী বলতো পিস। খেয়াল করে দেখো এই সূত্রটাকে আমি একটু অন্যভাবে লিখতে পারতাম মনে হয়, এটাকে আমি মনে হয় একটু অন্যভাবে লিখতে পারতাম। এইখানে একটু লিখি, এটাকে আমি একটু উপরে লিখি, আমার জায়গা স্বল্পতা হয়ে যাচ্ছে। ওকে, এইখানে লিখি। তো আমি বলতে পারি এখানে আমাদের এক্স ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো তো আমরা এখানে বলতে পারি না যে ভাই আমাদের এখানে 2 সাইন থিটা কস থিটা। আচ্ছা আমরা কি পড়তেছি দেখো তো, আমরা কি পড়ছি 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা পড়ছি কিনা? সাইন অফ টোয়াইস থিটা, 2 সাইন থিটা না। ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা আমাদের জানা আছে তো? হ্যাঁ জানা আছে। 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কত লেখা যায়? সাইন অফ টোয়াইস থিটা, ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা। তাহলে আমি বলতে পারি না এখান থেকে যে আমাদের এখানে 2 সাইন থিটা কস থিটার বদলে আমি একবারই লিখবো কি বলতো সাইন অফ টোয়াইস থিটা। তাহলে আমি এখান থেকে বলতেই পারি মনে হয় যে ভাই আমাদের এখানে পিস বা এক্স যেটাকে আমরা ধরছিলাম পিস যেটা, সেটা হচ্ছে আমাদের কতটুকু হবে যে ভাই আমাদের 2 সাইন থিটা কস থিটা বদলে হতে হবে আমাদের সাইন অফ কত বলতো সাইন অফ টোয়াইস থিটা। ওকে, সাইন অফ টোয়াইস থিটা। আর এখানে আমাদের এক্সট্রা করে থাকতেছে কি, এখানে থাকতেছে আমাদের কি থাকতেছে, এখানে একটা থাকতেছে আমাদের টোয়াইস পাই এম ভি, তাই না? হ্যাঁ, তার মানে টোয়াইস পাই আর আমাদের এখানে এম, এখানে কি বলতো আমাদের ভি, আর নিচে থাকতেছে আমাদের কি বলতো কিউ, কি বলতো আমাদের বি। এই তো আমাদের পিসের মানটা বের হয়ে গেছে। দেখো সুন্দরভাবে দেখো, আমাদের এখানে থাকতেছে কি টোয়াইস পাই এম ভি, এই টোয়াইস পাই এম আর এখানে আমাদের কি বলতো ভি, এই যে বসাই দিছি টোয়াইস পাই এম ভি। এই তো তার সঙ্গে এখানে আমাদের এক্সট্রা করে থাকতেছে, সরি আমাদের 2টা থাকবে না, কারণ আমরা তো 2 অলরেডি সূত্রে ফেলাই দিছি। কি ফেলাই দিছি আমি 2 সাইন থিটা কস থিটা, দেখো 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু লিখছি আমি সাইন অফ টোয়াইস থিটা। তাহলে পরে থাকতেছে কি বাদ বাকি থাকতেছে আমাদের পাই ভি আর এম। এই তো আমাদের পাই ভি এম, আর নিচে থাকতেছে আমাদের কিউ বি। এই তো আমাদের কিউ বি। তো বুঝতে পারতেছো আমাদের পিস নিয়ে কোনো পরিমাণ সমস্যা থাকবে না। অনেক সময় পরীক্ষায় তোমাদের বুয়েট যখন পরীক্ষা দিবে তখন তোমাদের পিস সংখ্যা নির্ণয় করার জন্য যে আমাদের এখানে পিস কত, পিস সংখ্যা তো হবে না, পিসটা কত, দ্যাট ইজ পিস এক্সুয়াল হচ্ছে আমাদের একটা ডিস্টেন্স, সমদশা সম্পন্ন দুটো পয়েন্টের, হেলিক্যাল মোশনের ক্ষেত্রে সমদশা সম্পন্ন দুটো পয়েন্টের যে মধ্যবর্তী গ্যাপটা বা ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমাদের তার কি বলতো পিস। তো আমি আশা করবো তুমি সুন্দরভাবে বুঝতে পারছো। একবার দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে পরে তোমাদের সুবিধা হবে এবং খুব সুন্দরভাবে এটাকে উঠাই নাও। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনে কোনো এপিসোডে। ওকে, আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।